নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ। আমাদের এই অনুষ্ঠান এবছর অর্থাৎ 2025-এর শেষ অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠান দেখা হবে আপনাদের সঙ্গে 2026-এ। কিন্তু আমাদের প্রত্যেকেরই জানতে ইচ্ছে করে 2026 আমাদের কেমন যাবে, সেই নিয়ে আলোচনা। আর এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ ভারতী, যার আধ্যাত্মিক বিশ্লেষণ এবং জ্যোতিষীয় বিশ্লেষণে জ্যোতিষ শাস্ত্র এবং আধ্যাত্মিকতার কী সংযোগ সেটা যেমন আমরা জানতে পারি, এবং এটাও জানতে পারি যে জ্যোতিষশাস্ত্রের সঠিক প্রয়োগে আপনি আপনার জীবনটাকে সম্পূর্ণ ঘুরিয়ে ফেলতে পারেন। যদি আপনার লোকসানের খাতাটা অনেক ভারী থাকে, সেটাকে লাভের দিকে আপনি নিয়ে যেতে পারেন সঠিক জ্যোতিষীয় বিচার এবং বিশ্লেষণ এবং আধ্যাত্মিক তান্ত্রিক প্রয়োগে। অনেক অনেক স্বাগত আপনাকে। প্রত্যেকে নমস্কার। তো শুরু করব। আজকে তো আমাদের গ্রহের দৃষ্টি বিচার নিয়ে আলোচনা চলবে, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই মীন এবং কুম্ভ এবং মীন রাশির আলোচনা। হ্যাঁ, প্রথমেই বলি, একটি বৃক্ষ অর্থাৎ একটি গাছ, তার উঁচুতে উঠবার কিন্তু কোনো সীমা নেই। ঠিক একটা গাছ কিংবা বৃক্ষ সে কতটা বড় হবে তার যেমন কোনো নির্দিষ্ট সীমা নেই, একটি মানুষ তার জীবনে কতটা উন্নতি লাভ করতে পারে তার কিন্তু নির্দিষ্ট কোনো কিন্তু সীমা নেই। মানুষ কিন্তু উন্নয়নশীল প্রাণী, মানুষ উন্নয়নশীল প্রাণী, তাই কিন্তু মানুষ হচ্ছে প্রাণীর শ্রেষ্ঠ। হ্যাঁ, তাই আমরা প্রত্যেকেই জানি যে মানুষ যেহেতু উন্নয়নশীল প্রাণী, তাই এক্ষেত্রে আমাদের কিন্তু এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে আমি, আপনি প্রত্যেকেই ঠিক যেই পরিস্থিতির মধ্য দিয়ে আছি তাকে আগামীতে আরও আমাদের উন্নতি করতে হবে। আমাদের জীবনে আমাদের কিন্তু উন্নয়নশীলতার ধারা কিন্তু আমাদেরকে বজায় রাখতেই হবে। আমাকে ইতিমধ্যে অনেক কৌতূহলী ব্যক্তিত্ব প্রশ্ন করেছেন, খুব সহজ প্রশ্ন, কিন্তু এর উত্তর দেওয়া সত্যি এই মুহূর্তে খুব কঠিন। সেটা হচ্ছে যে 2026 সাল কীরকম যেতে পারে, 2026 সাল কীরকম যেতে পারে সেই প্রসঙ্গে আমি তাকে দুটি কথা বলেছি। কারণ কথা বলতে গেলে তো অনেক কথাই বলতে হয়। শুধু বলেছি যে চলে যাওয়া দিনগুলো অত্যন্ত ভালো, এটা মাথায় রাখতে হবে, কিন্তু আগামী যে দিনগুলো আসছে, আসন্ন দিনগুলো যেগুলো আসছে, সেগুলো কিন্তু মোটেই ভালো নয়। যতই আমরা 2026 সাল রবির বছর, ভালো হবে ওই রাশি সেই রাশি, কিন্তু মনে রাখতে হবে অতিবাহিত হয়ে যাওয়া দিনগুলোই কিন্তু সোনালী অধ্যায় সবসময় লেখা থাকবে। আগামী দিন কিন্তু কোনো মতে ভালো যাবে না। কেউ যদি প্রশ্ন করতো, আমরা উত্তর দিতাম যে কীরকম আছি, তার 3 রকমের কিন্তু উত্তর আমরা দিতে পারতাম। নয়তো খুব ভালো আছি, নয় মোটামুটি চলে যাচ্ছে, মাঝারি ধরনের আছি, নয়তো খুবই খারাপ আছি। কিন্তু এই 3টে অপশান, তার মধ্যে কিন্তু একটা অপশান কিন্তু আগামীতে অবসুলেট হয়ে যাবে। নয় মানুষ বলবে আমি অত্যন্ত ভালো আছি, নাহলে খুব খারাপ আছি। তাহলে আমি কোন দলের মধ্যে নিজের নামটা লেখাবো, তাহলে কিন্তু নিজেকেই কিন্তু এই 2025-এর শেষ লগ্নে কিন্তু আমাদেরকে নির্ণয় করে নিতে হবে। তো যাই হোক, দেখুন, অতীতে, সাম্প্রতিক অতীতেও মানুষের মৌলিক চাহিদাগুলো ছিল হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এগুলো তো আছেই, এগুলো ছাড়াও মানুষের দরকার মোবাইল ফোন, ল্যাপটপ, টিভি, বছরে 2বার ঘুরতে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা মারা, ভালো উন্নত মানের বাড়ি গাড়ি এবং আরও নানান পোশাক পরিচ্ছদ, অনেক কিছু। তাহলে মৌলিক চাহিদার মধ্যে কিন্তু মানুষের অনেক কিছুই কিন্তু এখন চাহিদার মধ্যে তার তালিকাভুক্ত আর কি। ঠিক সেই কারণে আমাদের প্রত্যেককেই জ্যোতিষ অর্থাৎ সঠিক জ্যোতিষ বিচার এবং আধ্যাত্মিকতা মানে কি, আমরা যে জীবনে জন্মেছি, খেলাম দিলাম চলে গেলাম শুয়ে পড়লাম তা তো নয়। আধ্যাত্মিকতা মানে নিজের জীবনে প্রকৃত অর্থ এবং উদ্দেশ্যকে বোঝাই হচ্ছে আধ্যাত্মিকতা। তাহলে সঠিক জ্যোতিষ বিচার এবং আধ্যাত্মিকতার মাধ্যমে আমাদেরকে অমৃত ভবিষ্যৎ, অর্থাৎ যে ভবিষ্যৎটা আমাদের অমৃত স্বাদ সম হতে পারে, সেই আধ্যাত্মিকতার মাধ্যমে আমাদের অমৃত ভবিষ্যৎটাকে বেছে নিতে হবে। দেখুন, আমরা প্রত্যেকেই আমরা গ্রহ নক্ষত্র ঈশ্বর দ্বারা পরিচালিত। হ্যাঁ, আমরা কেউ কিন্তু এর ঊর্ধ্বে নই। আজকের তাই জ্যোতিষ বিচারটা, এই যে জ্যোতিষ বিচারগুলো যেই অবস্থানের উপর দাঁড়িয়ে থাকে, যে পায়ার উপর দাঁড়িয়ে থাকে, আমি সাম্প্রতিক অতীতে আপনাদেরকে সেগুলো নিয়ে বলবার চেষ্টা করেছি, যেগুলো শাস্ত্রীয়, যেগুলো হচ্ছে গাণিতিক, কোনো উল্টোপাল্টা আলোচনা আপনাদেরকে করিনি, আপনারা হয়তো জানেন সেটা। ঠিক আজকেও ঠিক সেই আলোচনা জ্যোতিষের গ্রহের দৃষ্টি বিচার, অর্থাৎ এই যে আমরা মানুষের যে চর্মচক্ষু দৃষ্টি, এটা একটা নির্দিষ্ট সীমা আছে। কিন্তু দেখুন, গ্রহরা, ঈশ্বর, দেবতা, দেবী, এদের
যে দিব্য দৃষ্টি প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের ওপর কিন্তু বর্ষিত হয়। আমরা বলি ওহ আমার ভাগ্যটা ভালো না, কারো যেন নজর লেগে গেছে, শনির নজর লেগেছে, রাহুর নজর লেগেছে, আমার ছেলেটা কথা শুনতেই চাইছে না, পড়তেই বসছে না, রেজাল্ট ভালো হচ্ছেই না, আমার অশুভ গ্রহের দোষ, ভালো ব্যবসা করছিলাম কি যে হয়ে গেল, ব্যবসা বন্ধ করতে হয়েছে দাদা, চাকরি হঠাৎ করে চাকরি থেকে বরখাস্ত হতে হয়েছে, হঠাৎ করে আমার কি যে শনির দৃষ্টি পড়লো, জীবনে কলঙ্ক হয়ে গেল, কাজের জায়গা আমার আর বজায় নেই, আমার গচ্ছিত সঞ্চয় সব জলাঞ্জলি হলো, আমার মেয়েটিকে বিয়ে দিয়েছিলাম, কার যে রাহুর দৃষ্টি পড়লো সে মেয়েটার ডিভোর্স হয়ে গেল 2 মাসের মাথায়। এই যে ব্যাপারগুলো, এই যে নজর লাগা, এই যে আমরা আলোচনা করি, আবার অনেকেও বলি ওহ বৃহস্পতি সহায় আছে বলে বেঁচে গেলাম এই যাত্রায়, এই হচ্ছে গ্রহের দৃষ্টি। দেখুন গ্রহের দৃষ্টি বলতে গেলে 9টি গ্রহ, তার মধ্যে 8টি গ্রহেরই দৃষ্টি আছে। রবির সপ্তম দৃষ্টি, চন্দ্রের সপ্তম দৃষ্টি, মঙ্গলের চতুর্থ সপ্তম অষ্টম দৃষ্টি, বুধের সপ্তম দৃষ্টি, বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম দৃষ্টি, শুক্রের সপ্তম দৃষ্টি, শনির তৃতীয় সপ্তম দশম দৃষ্টি, রাহুর দ্বিতীয় পঞ্চম সপ্তম দ্বাদশ দৃষ্টি রয়েছে। কেতুর কোনো দৃষ্টি নেই, কেতুর দৃষ্টি থাকবে কি করে, কারণ কেতুর তো মাথাই নেই। তো যাই হোক, দৃষ্টি নিয়ে আলোচনা করতে গেলে একটা মোটা বই হবে, যে বইটা নিয়ে আমরা নিজের মাথায় আঘাত করতে পারি, কিন্তু আলোচনা তো অত দীর্ঘায়িত করলে চলবে না। আমি জাস্ট সারাংশটা বলবার চেষ্টা করব। 2টো গ্রহের দৃষ্টি নিয়ে আমরা আলোচনা করব। ফোন চলে এসছে, আগে কি নিয়ে নিলে সুবিধা হবে? হ্যাঁ আমার মনে হয় বেটার হবে। ঠিক আছে, নিয়ে নিন, তারপর আলোচনা। আমি কোন জায়গাটা ছিলাম একটু মনে করিয়ে হ্যাঁ, দেবেন। 2টি গ্রহের দৃষ্টি নিয়ে আপনি আলোচনা বেশ, করবেন ওকে। বলেছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছি, অর্পণ পাল। আপনার সম্পর্কেই জানবেন? হ্যাঁ আমি তোমার নিজের সম্পর্কেই জানবো। এই অনুষ্ঠান দেখেন বা কোনো অভিজ্ঞতা আমি আছে? প্রায় 6-8 মাস ধরে আমি প্রায় দাদার অনুষ্ঠান আমি দেখছি, অনেকদিন ধরে চেষ্টা করছি ফোনে, তো আমি আজকে লাকি ডিল লাইনটা পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ ডেট অফ বার্থ হচ্ছে 26/10/1998। 26শে অক্টোবর 1998। হ্যাঁ সময় সকাল 8টা 25। সকাল 8:25। কোথায় জন্ম? বর্ধমান। বর্ধমান। ওকে, আর কিছু বলতে হবে না, আপনি সঙ্গে থাকবেন, দাদা বলবেন। আর সকাল যতক্ষণ টাইমটা আমাকে আরেকবার সকাল বলুন। 8:25। 8টা 25 কোথায় জন্ম? বর্ধমান। বেশ, যতক্ষণ আপনি ছকটা করছেন আমি একটু বলে দিই। সাপ্তাহিক চেম্বার প্রত্যেক রবিবার এবং বুধবার বারাসাত, প্রত্যেক মঙ্গল বৃহস্পতি শনি গড়িয়াহাট, প্রত্যেক রবিবার হাতিবাগানে চেম্বার, প্রত্যেক মঙ্গল বৃহস্পতি শনি বেহালাতে চেম্বার, বালি প্রত্যেক সোম এবং শুক্র, ব্যারাকপুর প্রত্যেক মঙ্গল বৃহস্পতি শনি। আর মাসিক চেম্বার রয়েছে বর্ধমান 28শে ডিসেম্বর, মেদিনীপুর এবং মেচেদা 30শে ডিসেম্বর, মালদা 6ই জানুয়ারি, বহরমপুর এবং কৃষ্ণনগর 7ই জানুয়ারি, শিলিগুড়ি 12ই জানুয়ারি, কোচবিহার 13ই জানুয়ারি, দুর্গাপুর এবং আসানসোল 15ই জানুয়ারি, আর বোলপুর 5ই জানুয়ারি। আর বাদবাকি জামশেদপুর, গৌহাটি, আগরতলা এবং অন্যান্য জায়গায় অনলাইন প্রত্যেককেই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। প্রত্যেক দিনই অনলাইন কনসালটেন্সি পাওয়া যাবে এবং অগ্রিম বুকিং কিন্তু সমস্ত চেম্বারে আবশ্যক। চলে যাই আলোচনায়। আচ্ছা প্রথমেই বলি, আপনার সোমবার জন্ম ছিল? হ্যাঁ সোমবার ছিল। আপনার বৃশ্চিক লগ্ন ধনুরাশি ছিল কি? হ্যাঁ বৃশ্চিক লগ্ন ধনুরাশি, সোমবারে জন্ম। আচ্ছা দাঁড়ান, জন্মছকে আসছি আমি। আচ্ছা, জন্মকালীন সমস্ত গ্রহই মার্গী, কিন্তু বৃহস্পতি বক্রী, শনি বক্রী, শনি নিচস্থ। আচ্ছা, শুক্র আছে মূল ত্রিকোণে। বেশ, 98 সালে জন্ম, মানে এই মুহূর্তে হচ্ছে 27 বছর বয়স, 25/2/27। যাই হোক, জন্মছকটা দেখাতে বলবো। প্রথমেই আসে বৃশ্চিক লগ্ন, লগ্নের দ্বিতীয়ভাবে চন্দ্র, লগ্নে চতুর্থভাবে বৃহস্পতি কেতু, লগ্নের ষষ্ঠভাবে শনি নিচস্থ অবস্থান, লগ্নের দশমভাবে হচ্ছে মঙ্গল রাহু অবস্থান করছে একাদশ, দ্বাদশ হচ্ছে রবি বুধ শুক্র। অর্থাৎ এখানে বিদ্যাপতিকারক শনি নিচস্থ হলো, কিন্তু বিদ্যাভাবে বৃহস্পতির অবস্থান এবং পঞ্চম প্রতিকারক বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করছে, ঠিক আছে। এবং শনি এখানে নিচস্থ অবস্থান, রবি এবং শনির এখানে নিজভঙ্গ রাজ্যক রয়েছে, এবং একাদশভাবে এই দ্বাদশভাবে যদিও এখানে রবি বুধের বুধাদিত্য যোগ, এবং তার সাথে শুক্র সক্ষেত্র, অর্থাৎ রবি বুধ শুক্রের ত্রিগ্রহী যোগের সৃষ্টি করলো দ্বাদশে। রবি বুধের বুধাদিত্য যোগের ফলাফল এখানে মধ্যম, ঠিক আছে। শনি আছে ষষ্ঠভাবে অবস্থান করছে এবং বিদ্যাভাবে বৃহস্পতির অবস্থান, বৃহস্পতি এবং মঙ্গলের সমসপ্তম দৃষ্ট বিনিময়। তার মানে কি দাঁড়াচ্ছে, এডুকেশন হলো এখানে টেকনিক্যাল এডুকেশন,
আশা করব টেকনিক্যাল নিয়ে পড়াশোনা কিংবা হিসাব শাস্ত্র নিয়ে পড়াশোনা হয়তো করেছেন। বর্তমানে 27 বছর বয়স, কিন্তু সঠিকভাবে যেহেতু আপনার দশম প্রতিকারক রবি যেহেতু আপনার দ্বাদশে দুস্থানগত হলো, কিন্তু দশমে মঙ্গল রইল, দশমে পাপগ্রহ মঙ্গল কর্মক্ষেত্রে ভালো ফলাফল দেয়, কিন্তু সেই মঙ্গলটা রাহু যুক্ত হলো, অঙ্গারক যোগের সৃষ্টি করলো, এবং সেই কর্মপ্রতিকারক গ্রহ রবি সেখানে দুস্থানগত হলো, এবং রবি শুক্রের দারিদ্র যোগ, ত্রিগ্রহী যোগ সৃষ্টি হলেও রবি শুক্রের দারিদ্র যোগ দুস্থানগত হলো, অর্থাৎ দ্বাদশে সৃষ্টি করলো। কর্ম নিয়ে প্রশ্ন, যোগ্যতা অনুযায়ী উত্তম কর্মলাভে বিড়ম্বনা, বর্তমানে একটু মানসিক অস্থিরতা। কি নিয়ে পড়াশোনা করেছেন বলুন? হ্যাঁ, আমি এমসিএ করেছি, তো আমি এখন বর্তমানে জব করছি, তো মানে এমসিএ এটা ওয়ান টাইপ অফ টেকনিক্যাল, মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন তো? কম্পিউটার অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আচ্ছা, ফুললি টেকনিক্যাল এডুকেশন। হ্যাঁ, বর্তমানে কি করছেন? বর্তমানে একটা জব করছি প্রাইভেট ইউনিভার্সিটিতে, তো মানে আরো ভালো জব হবে কিনা, আচ্ছা। আর এই বিয়েটা কবে নাগাদ হবে, আমার এটাই মেন প্রশ্ন। আগেই বিয়ে করে ফেলবেন? জব তো মাত্র 27 বছর বয়স। আচ্ছা ঠিক আছে, যখন প্রশ্ন করলেন তাহলে বলি। দেখুন, জবটা নিয়ে স্যাটিসফ্যাকশন আসছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জবটা নিয়ে স্যাটিসফ্যাকশন আসছে না। দেখুন, এখন আপনার রবির মহাদশা, রবিটা হচ্ছে আপনার কর্মপ্রতিকারক গ্রহ, কিন্তু রবিটা হলো দুস্থানগত হলো। হ্যাঁ, একটু ভুল বললাম, রবির মহাদশা কেটে গেছে, এখন হচ্ছে আপনার চন্দ্রের মহাদশা, যেটা আপনার 14ই ডিসেম্বর, মানে জাস্ট 12 দিন আগে শুরু হলো আপনার। মানে এতদিন আপনি কর্মপতি রবির মহাদশা কাটাচ্ছিলেন, যেটা আপনার দুস্থানগত ছিল, কিন্তু এখন আপনার চন্দ্রের মহাদশাটা 12 দিন আগে শুরু হলো। চন্দ্রের মহাদশার সাথে চন্দ্রের অন্তর্দশা, বোঝা গেল ব্যাপারটা? এবং চন্দ্র হচ্ছে আপনার ভাগ্যপ্রতিকারক গ্রহ। আচ্ছা, সেই চন্দ্রটা আপনার ভাগ্যপ্রতিকারক গ্রহ, যেটা দ্বিতীয়ভাবে বৃহস্পতির ক্ষেত্রে অবস্থান করছে। 12 দিন ধরে আপনার দশাটা পরিবর্তন হলো, এর আগে একটা নেতিবাচক গ্রহের দশা চলছিল। সুতরাং আগামী দিন এটা হচ্ছে ইতিবাচক গ্রহের এটা দশা। ইতিবাচক, কারণ এটা ভাগ্যপতি চন্দ্রের মহাদশা সবেমাত্র শুরু হলো। সেই চন্দ্রটা রয়েছে আপনার ধনু রাশির ভাবে, ঠিক আছে? যেহেতু আপনার ধনু রাশি, যদিও একটা ঢাইয়ার প্রভাব, কিন্তু এই চন্দ্রের মহাদশাতেই আপনি ফল পাবেন। হ্যাঁ, এই যে চন্দ্রের মহাদশা, চন্দ্রের অন্তর্দশাটা চলছে। এবং বিবাহ, দেখুন বিবাহ হচ্ছে আপনার, দেখুন সপ্তম প্রতিকারক শুক্র দারিদ্র যোগে আবদ্ধ হলো সেই রবির সাথে, ঠিক আছে? এবার বিবাহ সম্পর্কিত আপনার যা ভালো বিষয়, সেটা 2026 সালের 15ই অক্টোবরের পর থেকে 2027 সালের 16ই মে, কারণ তখন রাহুর অন্তর্দশা থাকবে। আমরা আগে বহু আলোচনা করেছি, রাহুর দশা অন্তর্দশায় বিবাহ হয়। সুতরাং কাউকে যদি পছন্দ করে থাকেন, কথা দিয়ে রাখুন, এখন বিবাহ না করে সামনের 15ই অক্টোবরের পরে বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। আর কর্ম নিয়ে কোনো চিন্তা আপনাকে করতে হবে না, যদিও ঢাইয়া চলছে, কিন্তু কর্মভাবে যেহেতু মঙ্গল রাহুর অঙ্গারক যোগ সৃষ্টি হলো, এবং জন্মকালীন চতুর্থে যেহেতু বৃহস্পতি কেতু গুরুচণ্ডাল যোগ সৃষ্টি হলো, জন্মকালীন শনি এবং রবি হচ্ছে নিচস্থ, অর্থাৎ চতুর্থপতি এবং তৃতীয়পতি শনি নিচস্থ। মায়ের শরীর বাস্তু সম্পর্কিত কিছু ঝামেলা আপনাকে ফেস করতে হতে পারে। কথাটা কি বোঝাতে পারলাম? হ্যাঁ মাঝে মাঝে। হ্যাঁ, মা কেমন আছেন? মা আছে মোটামুটি, মাঝে মাঝে শরীর খারাপ হয়। আর আপনাদের বাস্তু বা শরীর কি কোনো সমস্যা কি দেখা দিয়েছে বা দেখা দেওয়ার কোনো সম্ভাবনা আছে? বাস্তুতে তো একটু মানে প্রবলেম বলতেই আমাদের উত্তর পশ্চিম দিকে আমাদের বাথরুম আছে না। না, আমি তা বলছি না, মানে শরীর কি কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে? শরীর কি ঝামেলা শুধু নয়, বাস্তু থেকে শরীর খারাপ, স্বাস্থ্যের আচ্ছা, অবনতি, সেদিকেও হতে পারে। সময়ের কাজ সময় না হওয়া, ঠিক আছে? দেখুন, বৃহস্পতি আপনার কেন্দ্রভাবে অবস্থান করছে, ঠিক আছে? হ্যাঁ, আমার একটাই প্রশ্ন, ওনার ছকে যে ওনার ছকের প্রতিকার কোথায় প্রয়োজন, আদৌ কি প্রয়োজন আছে? দেখুন, নিচস্থ শনির প্রতিকার করলে ভালো হয়। এটা হচ্ছে চতুর্থপতি, ঠিক আছে? যেহেতু মায়ের শরীর খারাপ কিংবা অর্থনৈতিক সেভিংস কিংবা বাস্তুগত একটা ঝামেলা, সেখান থেকে অব্যাহতি পাওয়াটা খুব দরকার আছে। আর দশমপতি রবি নিজস্থ, উনি কর্ম পাবে আবার হাতছাড়া হবে। আচ্ছা, মানে কর্ম পাওয়া, কর্ম আবার ছেড়ে দেওয়া, এর মধ্যে একটা অনেকটা মানে আমার সময় একটা প্রশ্ন, অনেক আমি স্থির হবে। সঙ্গে থাকুন। ধন্যবাদ অর্ণব, আপনাকে বলে দেওয়া হয়েছে আপনি কি কি করতে পারেন, কি কি না করতে পারেন, কিন্তু আমার একটা প্রশ্ন থাকবে আপনার কাছে। দেখুন, এই যে বলে না 2026 দুটো শ্রেণীর মানুষ থাকবে, এক খুব ভালো আছে, এক খুব খারাপ আছে, মাঝখানের মিডলের কোনো ক্লাস থাকবে না। তাহলে এই ভালো আছি শব্দটাকে অ্যাচিভ করার জন্য প্রতিকারের কি ভূমিকা রয়েছে, এবং প্রত্যেকটা মানুষের ছকে প্রতিকার তো বারবার সম্ভব নয়, তাহলে কিভাবে বিচারটা সম্ভব? দেখুন, এখানে আপনি যেটা বলতে চাইছেন, আমি এই ছকটা অনুযায়ী বলছি। ওকে যেখানে আলোকপাত করতে হবে, দশম প্রতিকারক রবি এখানে নিচস্থ হলো,
তাহলে কর্মের জায়গাটা সারা জীবন ধরে টাল বাহানার মধ্যে থাকবে, নিচস্থ, এবং সেটা দুস্থানগত হলো। ওইটাকে ঠিক করতে এবং হবে। কর্মপতি রবি দারিদ্র্য যোগে আবদ্ধ শুক্র দ্বারা, এবং কর্মস্থানে মঙ্গল রাহুর অঙ্গারক যোগ। যদিও কর্মস্থানে এবং চতুর্থভাবে মানে কেন্দ্রভাবে বৃহস্পতি মঙ্গলের সমসপ্তম দৃষ্ট বিনিময়, এটা একটা শুভ, কিন্তু সেই বৃহস্পতিও কেতুর সাথে যুক্ত হয়ে গুরুচণ্ডাল দোষ এবং মঙ্গল রাহুর সাথে অঙ্গারক দোষের সৃষ্টি করল। তাহলে আমি কোথায় কোথায় আমার চলার পথে সামনে গর্ত কিংবা বাম্পার আছে, সেখানে আমি যদি আলোকপাত করতে পারি, তাহলে আমার চলার পথ তো মসৃণ হবে, একদম। বাদ বাকি সবকিছু ঠিক আছে। সুতরাং যেটা নিয়ে আলোচনা আজকে হয়তো আর ফোন নেওয়া যাবে না, গ্রহের দৃষ্টি খুব বলে দিই, খুব শর্ট। আপনি এখানে দুটো আমি গ্রহের একটা কথা শনির বলবেন। গল্প বললে খুব ভালো হতো। দেখুন, গ্রহের দৃষ্টি বলতে গেলে শুধু শনিকে বলবো আর বৃহস্পতি বলবো, অর্থাৎ পাপগ্রহ এবং একটা শুভ গ্রহ। দেখুন, শনির জন্মছকে অবস্থান এর থেকেও অধিক বেশি ফলপ্রসূ হয় হচ্ছে শনির দৃষ্টি, কারণ শনির দৃষ্টি সবসময় অদজ্ঞত। শনি তার স্ত্রীর থেকে অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন, হ্যাঁ, তারপর থেকে তার স্ত্রী বলেছিলেন যে তোমার দৃষ্টি সবসময় নিম্নে থাকবে এবং তোমার অধোন্মুখীর দৃষ্টি হবে, তোমার দৃষ্টি যার দিকে পড়বে সে বিনষ্ট হবে, ঠিক আছে। এবং এই শনির দৃষ্টির জন্য রাবণের সোনার লঙ্কার পুরে ছারখার হয়েছিল। আমরা অনেক সময় বলি যে বাচ্চাটা আমার পড়াশোনা করতে পারছে না কেন, বিবাহিত জীবনে সমস্যা হঠাৎ করে অ্যারাইজ হলো কেন, কর্মের থেকে আমাকে চ্যুত হতে হলো কেন, ব্যবসায় কেন লস হলো কেন। এই দৃষ্টি, শনির দৃষ্টি যদি থাকে, তাহলে আমরা জানি প্রত্যেকে শনির 3টে দৃষ্টি, প্রধানত তৃতীয়, সপ্তম, দশম। এর মধ্যে সব থেকে মারাত্মক দৃষ্টি হচ্ছে তৃতীয় ভাব এবং দশম ভাবে। এখানে শনি সবসময় মানে অর্থাৎ শনির অ্যাসপেক্ট অনুযায়ী 60 ডিগ্রিতে তার যখন দৃষ্টি পড়বে সেটা অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে, এবং যখন 270 ডিগ্রিতে যখন দৃষ্টি পড়বে অর্থাৎ দশম ভাবে, এটা অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে। এবার সেই ভাবটা কারো যদি এই যে তৃতীয়, সপ্তম, দশম দৃষ্টি পড়ে, তিনটেই খারাপ। বেশি খারাপ হচ্ছে তৃতীয় এবং দশম দৃষ্টি। এটা যদি আমার পড়াশোনার ক্ষেত্রে হয়, বিবাহিত জীবনের ক্ষেত্রে হয়, কর্ম ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে হয়, তাহলে আমি জীবনে কোনোদিনও ফল পাবো না। এবার সেই শনি যদি একটু বলহীন হয় কিংবা এরকম যদি নিচস্থ হয়, সেই শনির যদি দৃষ্টি যদি আমার এই ভাবগুলোতে তৃতীয়, পড়ে, সপ্তম, অর্থাৎ যেই দশমে পড়ে। ভাবের মধ্যে পড়বে শনির দৃষ্টি, অত্যন্ত খারাপ ফল। এবং যেই ভাবে পড়বে তার যদি দশা অন্তর্দশা চলে, নেতিবাচক ফলাফল। শনির দৃষ্টি পড়ছে, সেই শনির যদি দশান্তর দশা চলে, অত্যন্ত খারাপ ফলাফল কিন্তু আমরা পেতেই পারি। এবার শনি যদি কিছু ক্ষেত্রে বলবান হয়, তাহলে কিন্তু সেই, এবং শনি যদি কারো স্বক্ষেত্রে দৃষ্টি দেয়, ধরুন আমরা জানি শনির স্বক্ষেত্র হচ্ছে মকর রাশি এবং কুম্ভ রাশির ঘর, এখানে যদি কারো শনির দৃষ্টি পড়ে, এবার সেই ভাবটা মানুষের লগ্ন নিয়ে কী হবে সেটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে সেক্ষেত্রে শনির দৃষ্টির প্রকোপ থেকে কিছুটা কম, মানে একটা কম নেতিবাচক ফল হয়তো পাওয়া যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে শনির দৃষ্টি সর্বদাই খারাপ। দেখুন, চন্দ্র যদি শনি দৃষ্টি হয়, মানুষ গৃহত্যাগীও হতে পারে, উন্মাদ হতে পারে মানুষ, ঠিক আছে। তো যাই হোক, এবারে আসবো হচ্ছে আবার শনি সপ্তমে যদি কারো শনির দৃষ্টি, এই যে বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন করছিল, সপ্তম স্থানে যদি শনির দৃষ্টি থাকে, যদি তৃতীয় দৃষ্টি কিংবা দশম দৃষ্টি থাকে, তাহলে বিবাহিত জীবনে কোনোদিনও সে ভালো ফলাফল পেতেই পারবে না। তো যাই হোক, বৃহস্পতির দৃষ্টি আমরা মনে করি বৃহস্পতির দৃষ্টি শুভ। বৃহস্পতি ধরুন মেষ রাশিতে বৃহস্পতি আছে, তার বৃহস্পতির 3টে দৃষ্টি, পঞ্চম, সপ্তম, নবম। অর্থাৎ মেষ রাশিতে যদি বৃহস্পতি থাকে, সিংহ রাশিতে পঞ্চম দৃষ্টি দিচ্ছে, তুলা রাশিতে সপ্তম, ধনু রাশিতে নবম। তাহলে বৃহস্পতির যে দৃষ্টিগুলো আমরা পাচ্ছি, সেটা আমার যদি বিদ্যাস্থানে যদি পাই, তাহলে বিদ্যাক্ষেত্রে ভালো ফলাফল পেতে পারি। যদি সেটা দাম্পত্য স্থানে পাই, তাহলে ভালো ফলাফল পেতে পারি। যদি সেটা আমার ব্যবসার জায়গায় আমার বৃহস্পতি যদি ভাগ্যস্থানে বৃহস্পতি দৃষ্টি দেয়, এই যে ধনু রাশি, এই যে ভাগ্যভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, তাহলে সেটাও আমি ভালো ফলাফল পেতে পারি। এবার সেই বৃহস্পতি যে সবসময় ভালো দৃষ্টিটা ভালো হবে তা নয়, বৃহস্পতি যদি দুস্থানগত হয় এবং সেই বৃহস্পতি যদি খারাপ গ্রহ দ্বারা নিজেই দৃষ্টিপ্রাপ্ত হয়, তাহলে সেই বৃহস্পতির দৃষ্টিও কিন্তু আমাকে ভালো ফল দিতে পারবে না। এবার মনে করতে হবে যে এটা জন্মকালীন দৃষ্টি শুধু নয়, এই দৃষ্টি গোচর ফলেও কিন্তু সমান প্রযোজ্য। মানে শনি ধরুন এখন যেখানে রয়েছে, এখন মীন রাশিতে রয়েছে, তার বৃষ রাশিতে তৃতীয় দৃষ্টি দিচ্ছে, কন্যা রাশিতে সপ্তম দৃষ্টি দিচ্ছে এবং ধনু রাশিতে দশম দৃষ্টি দিচ্ছে। সেই শনি, শনির কথা বললে এটা বৃহস্পতি, শনি। তার মানে বৃষ রাশিতে তার তৃতীয় দৃষ্টি পড়ছে, কন্যা রাশিতে সপ্তম দৃষ্টি পড়ছে এবং ধনু রাশিতে দশম দৃষ্টি পড়ছে। তৃতীয় আর দশমটা আপনি বলেন অত্যন্ত গোচর ফলের জন্য এটা অত্যন্ত নেতিবাচক বৃষ রাশির ক্ষেত্রেও এবং ধনু রাশির ক্ষেত্রেও। এইবারে জন্মকালীন শনির অবস্থান, বৃহস্পতির অবস্থান, সবকিছুতেই গোচর ফল দেওয়া হবে না। তাহলে বৃহস্পতির যে দৃষ্টির কথা বললেন আপনি, এখন বৃহস্পতি যখন মিথুন রাশিতে রয়েছে, হ্যাঁ, এবার তার দৃষ্টি গিয়ে পড়ে পঞ্চম দৃষ্টি পড়বে। প্রথমে পড়বে হচ্ছে আপনার কুম্ভ রাশির ঘরে পড়বে, সপ্তম দৃষ্টি ধনু রাশির ঘরে পড়বে, ঠিক আছে। আবার নবম দৃষ্টি পড়বে হচ্ছে আপনার তুলা রাশির ভাবে,
বৃহস্পতিরও দৃষ্টি, এই গোচরের দৃষ্টিটাকে কিন্তু আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো যাই হোক, এবার দেখতে হবে গ্রহগত অবস্থানটা কী জায়গায় আছে। এই দৃষ্টি নিয়ে আরো বিস্তর আলোচনা সময়ের অভাবে করতে পারলাম না, মাফ করবেন। এবার মিন আর কুম্ভ আর মিন, আগেই বলেছি যা বলবো গোচরীয় ফলের মতন 50%। নিজেদের জন্মছককে বিচার করিয়ে তবেই রাশিফলটা আপনার জন্য 100% ফলাফল হতে পারে, তাও টেকনিক্যাল আলোচনা। আচ্ছা, কুম্ভ রাশি বলি। প্রথমত হচ্ছে কালপুরুষের একাদশ রাশি, শনি হচ্ছে অধিপতি গ্রহ। দেখুন, কুম্ভ রাশিতে সাড়ে সাথী আছে, সবাই ভয় পায়, কিন্তু সাড়ে সাথী কোনো প্রকোপ কুম্ভ রাশিতে অতটা নেতিবাচক হয় না, কারণ কুম্ভ রাশি হচ্ছে শনির মূলত্রিকোণ। ঠিক আছে, তাও একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। মন্থরগতি সম্পন্ন কোথায় কি আছে জানি। শনি আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে, আবার বৃহস্পতি পঞ্চমে, আপনার রাশিতেই রাহু, আপনার রাশির সপ্তমে হচ্ছে কেতু। তাহলে কি হতে পারে? প্রথমত বলি, কুম্ভ রাশি মৌলিক চিন্তাভাবনা করতে পারে। প্রথমত বিদ্যার্থীরা ব্যাপক সফলতা পাবে, উচ্চ বিদ্যার ক্ষেত্রে একটু বিঘ্নতা আসতে পারে, ঠিক আছে, কিন্তু অ্যাভারেজ একটা রেজাল্ট হবে। দাম্পত্য জীবন অশুভ, বিবাহিত জীবন সম্পর্কে একটু অশুভ হতে পারে, বিয়ে সংগঠিত ঠিকঠাক সময় না হওয়া, হ্যাঁ, ব্যবসায় ঝুঁকিপূর্ণ লেনদেন করা যাবে না, এবং অকারণে মামলা মোকদ্দমা এগুলো আসতে পারে। ব্যাধি, চোট, আঘাত, অস্ত্রোপচার। কুম্ভ রাশির 2026 সাল এটা কিন্তু নেতিবাচক, কারণ রাহু কিন্তু আপনাদের 5ই ডিসেম্বর পর্যন্ত রাশিতেই থাকবে। বেতনমুখী যারা কর্মচারী তাদের কিন্তু শেষ দিকে একটু উন্নতি হবে, কিন্তু প্রথম দিকটা কিন্তু একটু ভারী অশান্তির মধ্যে কিন্তু আপনাকে থাকতে হবে। মীন রাশি, কালপুরুষের শেষ রাশি মীন রাশি, সাড়ে সাথী তৃতীয় চরণ আপনাদেরকে খুব ভোগাবে। এখন আপনাদের দ্বিতীয় চরণ চলছে, ঠিক আছে। দেখুন, আপনাদেরও কিন্তু শিক্ষা মোটামুটি উচ্চমানের হবে, কিন্তু উচ্চ শিক্ষা কিন্তু ব্রতী হতে পারেন, বিভিন্ন ভালো জায়গায় পড়াশোনা কিন্তু করবার সুযোগ, প্রণয়প্রাপ্তি, বন্ধুলাভ, প্রেম, ভালোবাসা সব পাবেন, কিন্তু দাম্পত্য জীবন কিন্তু ভালো কাটবে না। কেন? এর অনেক টেকনিক্যাল ব্যাখ্যা আছে, করতে পারছি না। দাম্পত্য জীবনে অনেক সমস্যা থাকবে, হ্যাঁ, কারণ দাম্পত্য জীবন সুখকর না হতে পারে, কারণ হচ্ছে সপ্তমে যেহেতু শনির দৃষ্টিটা আছে, সারা বছর 2026 সালে থাকবে। বোঝাতে পারছি বিষয়টা? যাই হোক, ব্যবসায়ীদের জন্য সময়টা কিন্তু অতি মধ্যম মানের থাকবে, শেষের দিকে গিয়ে একটু উন্নতি হতে পারে। তবে রাহু যেহেতু আপনাদের দ্বাদশে অবস্থান করছে, নানাবিধ বিপত্তি, আইনি সমস্যা, আইনি জটিলতা রাহু যেটা দেয় দ্বাদশে থাকলে, অর্থনাশ এবং বিভিন্ন না হওয়া কাজ বিলম্বিত করতে পারে কিংবা পোস্টপন করতে পারে। খুব অল্প করে বললাম, মনোগ্রাহী হয়তো নাও হতে পারে, এটা টেকনিক্যাল। এভরিথিং ডিপেন্ডস অন প্রেজেন্ট প্ল্যানেটারি মুভমেন্ট, গোচর অনুযায়ী। মন গড়াত আলোচনা না, যতটুকু বললাম এটাই সলিড, বাকিটা হচ্ছে আপনাদের জন্মকালীন গ্রহ কোন জায়গাটায় আছে। কিন্তু আপনি যে কথাটা শুরুতে, আজকে অনুষ্ঠানের শুরুতে বললেন, হ্যাঁ, 2026-এ মাঝখানের কোনো কথা থাকবে না, যা থাকবে হয় এক্সট্রিম, যেটাই থাকবে সেটা এক্সট্রিম কথা থাকবে। আইদার আমাকে খুব ভালো থাকতে হবে, আর নচেত আমাকে খুব খারাপ থাকবো। সবাই ভালো থাকতে তো এই যে পারবো না। আলোচনাটা, সবাই তো ভালো থাকতে পারবে না। এখানেই তো ডিপেন্ড করছে যে আমার ছক। হ্যাঁ, এবার এই জন্য বলছি, আজকের আলোচনার ওপর যদি আপনারা যদি দৃষ্টি রাখেন, এখন যদি আপনারা কেতুর মতন হন, মানে আমার মাথা নেই, আমি দৃষ্টি রাখবো না, কি বললো এক কান্দে শুনলাম আর এক কান্দে বার করে নিলাম, তাহলে সমস্যাযুক্ত। সুতরাং বছরের শেষ আগামী 2026 আপনাদের প্রত্যেকেই ভালো কাটুক, অঙ্গীকারবদ্ধ হন, সঠিক জ্যোতিষীয় বিচার এবং তার পদ্ধতিগত শাস্ত্রীয় প্রতিকার আপনাকে চূড়ান্ত সফলতা দিতে পারে। এবং আধ্যাত্মিক সমর্পণ আমার মনে হয় এখানে একটা বড় ভূমিকা কাজ করে। আগামী 18ই জানুয়ারি মৌনী অমাবস্যা, 112তম অমাবস্যা থাকছে, একদম। আপনারা তার জন্য অবশ্যই সরাসরি পঞ্চাঙ্গ মতো প্রতিকার প্রত্যেকটা মাসেই দিই, আর তারাপীঠে মাসে একবার করে ওই প্রতিকারের কিভাবে আমরা এখন ওগুলোকে অ্যাকুরেসি করি। আমাদের হাতে আজকে আর সময় নেই, যোগাযোগ করতে থাকুন। আর আজকে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে বালিতে চেম্বার। অনেক ধন্যবাদ আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার। নমস্কার।